কে তারা মডিফাই করতে পারে। হয়তোবা ডিজিজের রিমিশন সব সময় আসবে না, কিন্তু ডিজিজের অ্যাক্টিভিটিকে তারা মডিফিকেশন করতে পারে, অ্যাক্টিভিটি কমাইতে পারে, বা ডিজিজটাকে রিমিশনের দিকে কিন্তু তারা নিয়ে যেতে পারে। এই ধরনের ড্রাগসকে আমরা বলতেছি ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগস। তার মানে যেগুলোকে ডিজিজকে মডিফাই করতে পারছে। এগুলো আসলে স্মল মলিকুল ইমিউন রেসপন্সকে যারা ইনহেবিট করে। কারণ আমাদের এই যে রিউম্যাটিক ডিজিজ গুলো অধিকাংশই কিন্তু হচ্ছে কি অটো ইমিউন ডিজিজ। হ্যাঁ, এটা এটা কিন্তু জেনেটিক একটা কম্পোনেন্ট থাকে, যার কারণে আমাদের ইমিউন সিস্টেমটা অ্যাবনর্মাল রিয়াকশন করে বডির প্রতি। তো এই জন্য এটার নাম হচ্ছে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউম্যাটিক ড্রাগস। ঠিক আছে। তো এগুলো ওয়াইড রেঞ্জ অফ ইনফ্লামেটরি রিউম্যাটিক ডিজিজে তারা কাজ করে। এবং শুধুমাত্র কিন্তু রিউম্যাটিক না, অন্যান্য যে অটো ইমিউন কন্ডিশন গুলো আছে সেগুলোতেও কিন্তু এই ডিজিজ মডিফাইং ড্রাগস গুলো ইউজ করা হয়। যদিও এদের নামের ভিতরে আছে অ্যান্টি রিউম্যাটিক, কিন্তু অ্যান্টি রিউম্যাটিক ছাড়াও মানে রিউম্যাটিজম ছাড়াও কিন্তু অন্যান্য, যেমন সোরিয়াসিস, স্কিন ডিসঅর্ডার, এটা একটা অটো ইমিউন কন্ডিশন। এখানেও কিন্তু আমাদের যে মেথোট্রেক্সেট বা অ্যান্টি রিউম্যাটিক ড্রাগস গুলো মানে ডিজিজ মডিফাইং ড্রাগস গুলো ব্যবহার করা হয়। এরপর এরপর আসেন যে আমাদের ইনফ্লামেটরি বাউল ডিজিজ। হ্যাঁ, আলসারেটিভ কোলাইটিস। হ্যাঁ, এইগুলো কনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এগুলোতেও কিন্তু অ্যান্টি রিউম্যাটিক ড্রাগস গুলো ইউজ করা হয়। আবার ইদানিং কালে যে আমাদের অটো ইমিউন বিভিন্ন অ্যাজমাটিক কন্ডিশন যেগুলো আছে, অর্থাৎ কাফ কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা, এগুলোতেও কিন্তু এই অ্যান্টিরিউম্যাটিক ড্রাগস গুলো ইউজ করা হচ্ছে। অর্থাৎ এটার আসলে উৎপত্তি আপনাকে দেখতে হবে। এটা আসলে উৎপত্তি হয়েছে হচ্ছে আমাদের অটো ইমিউন কন্ডিশন গুলোর বিরুদ্ধে, অর্থাৎ ইমিউন রেসপন্সকে তারা ইনহিবিট করে। হ্যাঁ, ইমিউন রেসপন্সকে, অ্যাবনর্মাল ইমিউন রেসপন্সকে তারা ইনহিবিট করতে সাহায্য করে। এই জন্য অটো ইমিউন যে অন্যান্য আহ, মানে কন্ডিশন আছে সেখানেও কিন্তু এগুলো ব্যবহার করা হয়। কিন্তু আমাদের মেইনলি জানতে হবে হচ্ছে কোন কোন রিউম্যাটিক কন্ডিশনে কোন ডিএমআরস টা ইউজ করা হচ্ছে, তার কি সাইড ইফেক্ট বা ইফেক্ট আছে সেগুলো। তো এখন আসেন যে আমাদের অ্যান্টি রিউম্যাটিক ড্রাগস আসলে কি কি পড়তে হবে। তো এটা আমরা ডেভিডসনের একটা ছক আপনাকে তুলে এনেছি, যে এখানে আসলে ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউম্যাটিক ড্রাগস কি কি আছে। আসলে অনেকগুলো আছে, মেইনলি পড়তে হবে এই ছকে যেগুলো আছে সেগুলো: মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রক্সিক্লোরোকুইন, লেফলুনামাইড। এই চারটা নিয়েই বেশি আলোচনা, বেশি সমালোচনা। এই চারটাই আমাদেরকে খুব ভালোভাবে সুন্দরভাবে জানতে হবে। বাদ বাকি যেগুলো আছে অ্যাজাথিওপ্রিন, সাইক্লোফসফামাইড, মাইক্রোফিনোটিল মফেটিন, তারপরে সাইক্লোস্পোরিন এ, এগুলোও কিছুটা কিছুটা আমাদেরকে জানতে হবে আস্তে আস্তে। কারণ আমাদের কিন্তু পরিসর বাড়তেছে, আমাদের আহ, মানে সিলেবাসে নতুন নতুন জিনিসগুলো কিন্তু আসছে। যেমন আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন কিন্তু আমাদের ওই যে সিস্টেমিক স্ক্লেরোসিস, এই জাতীয় যে কোলাজেন ডিসঅর্ডার গুলো আছে সেগুলো কিন্তু আমাদের ওইভাবে অত আসতো না, পরীক্ষায় আসতো না। এবং এখনো কিন্তু রিউম্যাটিক ডিজিজের ভাস্কুলাইটিস যেটা, এই অংশটা কিন্তু এখনো আমাদের অত বেশি আসে না। কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু এগুলো আসবে। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের সিলেবাসে গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে। হুম। তো এই জন্য এই যে ড্রাগস গুলো আছে, অ্যাজাথ্রোপিন, সাইক্লোফসফামাইড, মাইক্রোফিনোটিল মেপোটিল, মাইক্রোফিনোলেট মফেটিল, সাইক্লোস্পোরিন, এই ডিজিজ গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। কারণ সিস্টেমিক স্ক্লেরোসিসে কিন্তু আমরা এই যে মাইক্রোফিনোটিল, মাইক্রোফিনোলেট মফেটিল ড্রাগসটা খুব আমাদের ইউজ করা হয়। তো এগুলো সম্পর্কে জানতে হবে। তো যাই হোক, আমরা এক এক করে সবগুলো জানবো। তো মেইনলি আমাদের জানতে হবে মেথোট্রেক্সেট, সালফাসেলাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, লেফলুনামাইড, এই চারটা ড্রাগস। এটা হচ্ছে ডিএমআরস এর ভিতরে। এখন আসেন টার্গেট সিনথেটিক্স। এটা আমরা আসলে ক্লাসিফিকেশনটা আগে একটু পড়ে ফেলতে হচ্ছে। টার্গেট সিনথেটিক্স কি? এই যে টোফাসিটিনিব, অ্যাপ্রিলিমাস, বারিসিটিনিব, উপাসিটিনিব, ফিঙ্গোলিটিনিব। তো মেইনলি হচ্ছে নিব গুলো। তা আপনাদের কিন্তু আসলে মেইনলি যদি আসে তাহলে টোফাসিটিনিব, বারিসিটিনিব, ওপাসিটিনিব, এই চারটার ভিতর থেকেই মেইনলি আসার কথা। অ্যাপ্রিলিমাস বা ফিলগোটিনিব এগুলো দিয়ে আসলে অত আসার কথা না।
তারপরেও এই ড্রাগস গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলো হচ্ছে টার্গেট সিনথেটিক অ্যান্টিরিউমেটিক ড্রাগস, অর্থাৎ ডিএমআরস এর পরবর্তী ধাপ এটা। এটা ঠিক বায়োলজিক্স না, আবার এটা ঠিক ডিএমআরসও না, দুইটার মাঝামাঝি। তো এখন আসেন বায়োলজিক্স। বায়োলজিক্স বলতে কি বোঝায়? বায়োলজিক্স হচ্ছে যে আমাদের যে সাইটোকাইন গুলো আছে, আপনারা যদি ইনফ্লামেশনটা পড়ে থাকেন আপনাদের প্যাথোলজিতে, কিন্তু ইনফ্লামেশনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আপনারা প্যাথোলজির ইনফ্লামেশন ক্লাসটা নিশ্চয়ই খুব ভালোভাবে করেছেন, আপনাদের ফাউন্ডেশন ব্যাচে হয় এই ক্লাসটা। এবং ইনফ্লামেশন টোটাল চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। এবং আমি বলবো নোট বা আমাদের যে জেনেসিসের শীট আছে এটা মোর দ্যান এনাফ, এটা খুব সুন্দরভাবে পড়তে হবে, টু দা পয়েন্টে সবগুলো কিছু পড়তে হবে। আর যদি আপনি আরো একটু কনসেপশন নিতে চান, সেক্ষেত্রে আপনি রবিন্সটা একটু উল্টায় পাল্টায় দেখতে পারেন। তবে রবিনসন মোটামুটি, আমি যে ইনফ্লামেশন যে চ্যাপ্টারটার এটার যে লেকচার শিট, জেনেসিসের বেসিক লেকচার শিট, সেটা তৈরিতে আমার একটা ভূমিকা ছিল। তো আমি যেটা দেখেছি, বা আমি যেটা পরখ করে দেখেছি, আমার রবিনস ইনফ্লামেশনের রবিনস চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়া ছিল পার্ট ওয়ান এর আগে। তো ইনফ্লামেশনের রবিনসে যে ইনফরমেশন গুলো আসতে পারে সেগুলো কিন্তু অলরেডি জেনেসিসের লেকচার শিটে ইনক্লুডেড আছে। কিন্তু বিষয় হচ্ছে ভালোভাবে জানতে গেলে আর একটু সুন্দরভাবে কনসেপশন গ্রো করতে গেলে আপনাকে মেইন বই পড়তেই হবে। হ্যাঁ, তো রবিনসটাও একটু পড়তে পারেন। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশনের মেইন ভূমিকাটা হচ্ছে সাইটোকাইন্স, বিভিন্ন ধরনের সাইটোকাইন্স। এই যে টিএনএফ, তারপর ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 17, বিভিন্ন ধরনের ইন্টারলিউকিন। হ্যাঁ, তারপরে বি সেল, এইগুলো কিন্তু আপনার ইনফ্লামেশনের, ক্রনিক ইনফ্লামেশনের মেইন ভূমিকাটা কিন্তু এরা পালন করে। দেখবেন রবিনসের ভিতরে এগুলো লেখা রয়েছে। তো যাই হোক, তো এই যে সাইটোকাইন্স গুলোর এগেনস্টে যে ডিজিজ গুলো তৈরি করা হয়েছে, যে ড্রাগ গুলো তৈরি করা হয়েছে, এগুলোই হচ্ছে বায়োলজিক্স। ঠিক আছে? তো এগুলো স্পেসিফিক একটা সাইটোকাইনকে লক্ষ্য করে, স্পেসিফিক একটা সাইটোকাইনকে লক্ষ্য করে এগুলো কাজ করে। কাজেই এদের মানে অন্যান্য যে ইফেক্ট গুলো সেগুলো কিন্তু তুলনামূলক কম হয়। হুম, ঠিক আছে। তো এই জন্য তো এই হচ্ছে যে বায়োলজিক্স। বায়োলজিক্স এর ভিতরে আবার আমরা অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যেমন টিএনএফ আলফার এগেনস্টে কোন ড্রাগস গুলো, সেগুলোকে আমরা অ্যান্টি টিএনএফ বলে থাকি। এই যে এখানে দেখেন, অ্যান্টি টিএনএফ হচ্ছে দুই রকমের আছে। একটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি, অর্থাৎ টিএনএফ এর এগেনস্টে একটা হচ্ছে অ্যান্টিবডি। আর আরেক ধরনের ড্রাগস আছে যেটা টিএনএফ এর রিসেপ্টর ব্লকার। ঠিক আছে? তো এই যে রিসেপ্টর ব্লকার হচ্ছে ইটানারসেপ্ট, আর অ্যান্টি টিএনএফ অ্যান্টিবডি যেটা, সেগুলো হচ্ছে ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমোম্যাব, সার্টলিজুম্যাব, গলিমোম্যাব। তো এইখানে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কোনটা আইভি দেওয়া হয়, কোনটা সাবকিউটেনিয়াস দেওয়া হয়। তো দেখেন সবই কিন্তু সাবকিউটেনিয়াস, শুধু হচ্ছে ইনফ্লিক্সিম্যাবটা আইভি দেওয়া হয়। কাজে মনে রাখাটা সহজ, শুধুমাত্র ইনফ্লিক্সিম্যাবটা এখানে আমরা আইভি দিচ্ছি, বাদ বাকিগুলো কি করছি, সব সাবকিউটেনিয়াস, অ্যান্টি টিএনএফ আলফার ভিতরে। ঠিক আছে? এখন আসেন, অ্যান্টি টিএনএফ আলফার পরে আমরা আসি দুইটা, আমাদের আমরা জানি যে আমাদের ইমিউন রেসপন্সের দুইটা সেল খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বি সেল আর একটা হচ্ছে টি সেল। এটা আমরা ইমিউন, আমাদের যে মাইক্রোবায়োলজির ইমিউনোলজি চ্যাপ্টারে খুব ভালোভাবে এটা পড়েছি। এটা কিন্তু আপনাদের পরীক্ষায় কিন্তু আবারও বললাম যে ইমিউনোলজি কিন্তু আমাদের পার্ট ওয়ানে খুবই গুরুত্বপূর্ণ। তো ওইখানে দেখবেন যে একটা ছক আছে, লেঞ্জে বা আপনাদের লেকচার শিটেও আছে, এপিসি। এপিসি মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সে বি সেলের কাছে সেলটা প্রেজেন্ট করে, বি সেল থেকে টি সেলের কাছে যায়। টি সেল আবার দুই রকম, একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল, আর একটা হচ্ছে হেল্পার টি সেল। তো যাই হোক, ওইখান থেকে কিন্তু আসছে এটা, ওই যে ইমিউন রেসপন্স যেটা, ওটাও কিন্তু একটা এপিসির মাধ্যমেই কিন্তু ইমিউন রেসপন্সটা হচ্ছে। তো ওই ইমিউন রেসপন্সের একটা উপাদান হচ্ছে বি সেল, একটা উপাদান হচ্ছে টি সেল।
তো এই টি সেল বি সেলের এগেনস্টে কিন্তু ড্রাগস আছে। তো অ্যান্টি টি সেল কি? অ্যাবাটাসেপ্ট, এটা হচ্ছে অ্যান্টি টি সেল। ঠিক আছে। আর অ্যান্টি বি সেল আছে, এই যে রিটুক্সিম্যাব, বেলিমুম্যাব, এগুলো হচ্ছে অ্যান্টি বি সেল। তো আপনাদের এগুলো একটু প্রথম দিকে একটু কঠিন মনে হবে, তবে একটু জেনে জানতে হবে আপনাদের, এই ক্লাসিফিকেশনটা আপনাদের জানতে হবে। ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা দেখেন অ্যান্টি টিএনএফ আলফা শেষ করলাম, অ্যান্টি বি সেল শেষ করলাম, অ্যান্টি টি সেল শেষ করলাম। তাহলে আবার একটু আমরা আপনাদেরকে বলে দিই। একটা হচ্ছে অ্যান্টি টিএনএফ আলফা। এই অ্যান্টি টিএনএফ আলফা মানে এটা একটা একটা সাইটোকাইনের এগেনস্টে তৈরি হচ্ছে। তো এই অ্যান্টি টিএনএফ আলফা আবার দুই প্রকার, এটা আপনাদের অত না জানলেও হবে। একটা হচ্ছে যে রিসেপ্টর ব্লকার, সেটা হচ্ছে ইটানারসেপ্ট। আর আরেকটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি হচ্ছে ইনফ্লিক্সিমাব, অ্যাডালিমুম্যাব, সার্টুলিজুম্যাব, গলিমুম্যাব, এগুলো। আর অ্যান্টি বি সেল আছে রিটুক্সিম্যাব, বেলিমুম্যাব। আর অ্যান্টি টি সেল হচ্ছে অ্যাবাটাসেপ্ট। তাহলে এই পর্যন্ত আমরা কিন্তু শিখে ফেললাম অ্যান্টি টি সেল, অ্যান্টি বি সেল, অ্যান্টি টিএনএফ আলফা। এখন আসেন বিভিন্ন সাইটোকাইনের, ইন্টারলিউকিনের এগেনস্টে ড্রাগ গুলো। তাহলে দেখেন, একেবারে আমরা প্রথমে শুরু করবো অ্যান্টি ইন্টারলিউকিন ওয়ান। দেখেন, অ্যান্টি ইন্টারলিউকিন ওয়ান, আমার কার্সারটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি একটু কার্সারটা একটু কালার করি তাহলে যাতে আপনাদের দেখা যাবে। হ্যাঁ, এই যে দেখেন, অ্যান্টি ইন্টারলিউকিন ওয়ান, দেখেছেন? অ্যান্টি ইন্টারলিউকিন ওয়ান। তাহলে ওয়ান থেকে যদি আমরা শুরু করি আমাদের সহজ হবে। তবে এইগুলো সাধারণত আসে না, ওয়ানটা অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টি টিএনএফ আলফা, বি সেল, টি সেল, এগুলো সাধারণত ইম্পর্টেন্ট। যাই হোক, তো ওয়ানটাও আমরা একটু জেনে রাখবো। অ্যান্টি ইন্টারলিউকিন ওয়ান হচ্ছে অ্যানাকিনরা, তারপরে হচ্ছে ক্যানাকিনুম্যাব। অ্যানাকিনরা, ক্যানাকিনুম্যাব। ঠিক আছে, এটা একটু জানার জন্য জানা, আপনারা অত গুরুত্ব দিবেন না, মনে না রাখতে পারলে নাই। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ানের পরে আমরা পড়বো হচ্ছে সিক্স। তাহলে সিক্স কি? সিক্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে টকলুজিম্যাব আর একটা হচ্ছে সারিলুম্যাব, এগুলো হচ্ছে সিক্স। আচ্ছা, সিক্স এর পরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে টুয়েলভ। টুয়েলভ কোনটা? উস্তেকিনুম্যাব। ঠিক আছে, টুয়েলভ হচ্ছে উস্তেকিনুম্যাব। তারপর হচ্ছে সতেরো। সতেরো হচ্ছে সেকুকিনুম্যাব, ইক্সিকিনুম্যাব, এগুলো সতেরো। সতেরোর পরে কত? তেইশ। তেইশ হচ্ছে গুসেলকিনুম্যাব, এটা। আর একটা হচ্ছে উস্তেকিনুম্যাব। উস্তেকিনুম্যাব 12 এবং 23 দুইটার এগেনস্টেই হয়। তো এইগুলো আপনাদের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। আবারও বলছি, আপনাদের মেইনলি এই যে টি সেল এবাটাসেপ্ট, বি সেল হচ্ছে বেলিমুম্যাব, রিটুক্সিম্যাব, আর টিএনএফ আলফা হচ্ছে ইটানাসেপ্ট, ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব, সার্টুলিজুম্যাব, গলিমুম্যাব। এর ভিতরে শুধুমাত্র আইভি হচ্ছে ইনফ্লিক দেওয়া। এই কথাটুকু জানাটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এখন এইখানে আরো কিছু কথা আছে, সেগুলো আমরা একটু উম, আস্তে ধীরে জানবো। এতটুকু আমরা মাথায় রাখি প্রথমেই, যে ক্লাসিফিকেশনটা। তাহলে এই ক্লাসিফিকেশনের ভিতরেই কিন্তু আমাদের পড়াশোনা অধিকাংশ শেষ হয়ে যাবে। কাজে একটু খেয়াল করে আবারও আমরা বলি। প্রথমে হচ্ছে ডিএমআরস। ডিএমআরস এর ভিতরে আমাদের চারটা ড্রাগস খুব ভালোভাবে জানতে হবে। এটা হচ্ছে মেথোট্রেক্সেট, তারপরে হচ্ছে সালফাসালাজিন, লেফলুনামাইড, আর একটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। আচ্ছা, আর তারপর হচ্ছে টার্গেট সিনথেটিক, এখানে তিনটা। এটা হচ্ছে টোফাসিটিনিব, বারিসিটিনিব, উপাডাসিটিনিব। ঠিক আছে। আর বায়োলজিক্স এর ভিতরে অ্যান্টি টিএনএফ আলফা, সেখানে কি আছে? ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব, গোলিমুম্যাব, সার্টুলিজুম্যাব, আর হচ্ছে এটানারসেপ্ট। এই অ্যান্টি টিএনএফ টা বেশি ইম্পর্টেন্ট। বি সেল আছে দুইটা, এটা হচ্ছে বেলিমুম্যাব আর এটা হচ্ছে রিটুক্সিম্যাব। আর টি সেল আছে একটা, অ্যাবাটাসেপ্ট। তাহলে এই এইটুকু ক্লাসিফিকেশন আমাদের পার্ট ওয়ান লেভেলে, এইটুকু ক্লাসিফিকেশন অবশ্যই আমাদের জানতে হবে। ঠিক আছে। এই, তো এখন আমাদের এইখান থেকে ডোজিং এর কিছু বিষয় আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট। এখন আমরা এই ড্রাগস গুলো ক্লাসিফিকেশন জানার পরে এখন আমাদের একটু ডোজিমেট্রি জানতে হবে। আহ, তারপরে আস্তে আস্তে আমরা মনিটরিংটা জানতে হবে, কি কি সাইড ইফেক্ট হতে পারে সেগুলো আমাদেরকে আস্তে আস্তে জানতে হবে। তো দেখেন, আমরা ডোজিমেট্রিটা এক জায়গা থেকে পড়ে ফেলবো, এই শখ থেকে, আর কিছু না। তো দেখেন এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন,
যে সব কিছু কিন্তু ডেইলি, 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 ডেইলি। অনলি মেথোট্রেক্সেট উইকলি। মানে কি বলবো, লাখ টাকা দামের কোশ্চেন। মেথোট্রেক্সেট কিন্তু উইকলি, এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে। মেথোট্রেক্সেট উইকলি। মেথোট্রেক্সেট কখনোই প্রতিদিন খাওয়া যাবে না। মেথোট্রেক্সেট সপ্তাহে একদিন খেতে হবে। এবং সেটা কত? সেটা আমরা প্রথমে 15 মিলিগ্রাম উইকলি দিয়ে শুরু করব, তারপরে আস্তে আস্তে 25 মিলিগ্রাম পর্যন্ত যেতে পারে। এটা মেইনলি ওরালি দেওয়া হয়। তবে যখন ওরালি সে সহ্য করতে পারে না বা ওরালি ভালো কাজ করে না, তখন সাবকিউটেনিয়াসও কিন্তু দেয়া যায়। ডোজ একই থাকবে, অর্থাৎ 15 মিলিগ্রাম ডেইলি, অথবা সরি উইকলি, অথবা 15 থেকে 25 মিলিগ্রাম উইকলি। তবে আমরা প্রথমে দিব ওরালি। ওরালি দেওয়ার পরে যদি বেশি সাইড ইফেক্ট হয়, বা যদি 25 মিলিগ্রাম যাওয়ার পরেও কাজ হচ্ছে না, হ্যাঁ, তখন আমরা সাবকিউটেনিয়াস 25 মিলিগ্রাম দিয়ে দেখতে পারি কাজ হয় কি। অনেক সময় কিন্তু ওরাল 25 মিলিগ্রামে কাজ না হলেও সাবকিউটেনিয়াস 25 মিলিগ্রামে কাজ হয়, কারণ ইফিকেসি সাবকিউটেনিয়াসের বেশি। ঠিক আছে? তো এই হচ্ছে যে আমাদের আর বাদ বাকিগুলো হচ্ছে ডেইলি ডোজ। এগুলো অত বেশি জানা লাগে না। সালফাস্যালাজিন, আমরা এটা 500 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়। প্রথমে একটা করে দিয়ে শুরু করি, কারণ সালফাস্যালাজিন অনেক সালফার রিয়াকশন, মানে সালফার কন্টেনিং ড্রাগস হওয়ার কারণে অ্যান্টি, মানে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হতে পারে। সেজন্য আমরা প্রথমে উইকলি 500 মিলিগ্রামের একটা ট্যাবলেট দিয়ে শুরু করি, কিন্তু আলটিমেটলি ডোজ হচ্ছে আপনার 2000 মিলিগ্রাম, 2000 মিলিগ্রাম ডেইলি। এটা হচ্ছে যে মিনিমাম ডোজ। আর ম্যাক্সিমাম ডোজ হচ্ছে ফোর, মানে 4000 মিলিগ্রাম, অর্থাৎ 4 গ্রাম। 2 গ্রাম থেকে 4 গ্রাম, অর্থাৎ 500 মিলিগ্রামের চারটা ট্যাবলেট। আমরা মানে আমরা আস্তে আস্তে উঠবো সেটাতে। সেটাতে যদি রেসপন্স না করে, আস্তে আস্তে আমরা কিন্তু 500 মিলিগ্রামের 8টা ট্যাবলেট পর্যন্ত যেতে পারি। এখন হাইড্রক্সিক্লোরোকুইন, এটা কিন্তু অ্যান্টিকুইনোলন ড্রাগস। আপনারা জানেন ম্যালেরিয়ার বিরুদ্ধে কাজ করতো, বা ম্যালেরিয়া এটা ইউজ করা হয় হাইড্রক্সিক্লোরোকুইন। সেটা কিন্তু আবার অ্যান্টি রিউম্যাটিক ড্রাগস হিসেবেও ইউজ করা যায়। এটা হচ্ছে 200 to 400 মিলিগ্রাম ডেইলি। এটা আমরা প্রথমে 200 মিলিগ্রাম দিয়ে শুরু করে তারপরে 400 মিলিগ্রামে যাই। লেফলুনামাইড, এটা হচ্ছে 10 to 20 মিলিগ্রাম ডেইলি। ঠিক আছে, এটার ডোজটা অত ইম্পর্টেন্ট না। ডোজ আমাদের এই যে হাইড্রোক্সিক্লোরোকুইন পর্যন্তই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এই ডোজিংটা আমরা পড়ার পরে আমাদেরকে জানতে হবে যে কোন ড্রাগসে কি সাইড ইফেক্ট হতে পারে এবং কি মনিটরিং করতে হবে। তো সাইড ইফেক্ট গুলো পরবর্তীতে আমরা স্পেসিফিক ড্রাগ অনুসারে আমরা কিছু আলোচনা করব, সেখানে থাকবে। বা আমাদের আপনারা যখন ডেভিডসনটা পড়বেন সেখানে থাকবে। তবে আমি আহ, মানে একেবারে ক্রিম যে কথাগুলো যেগুলো আপনাদের লাগবে, সেগুলো আমরা কিন্তু এখানে বলে দিচ্ছি। ঠিক আছে? এগুলো আপনারা ডেভিডসন যখন পড়বেন, ডেভিডসনের ভিতরে আগের দিনই আমরা রিউমেটোলজি অংশটা পড়েছি। সেখানে ড্রাগস এর অংশগুলো আমরা বলেছি আপনাদেরকে। আমার যে পিডিএফটা শেয়ার করা আছে, সেখানে কিন্তু এগুলো খুব সুন্দর করে দাগানো আছে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু নোটও লেখা আছে। তো আপনারা সেখান থেকেও পড়তে পারেন, বা আমাদের রিহ্যাব এইড বইয়ের ভিতরে এগুলো দেয়া আছে, সেখান থেকে পড়তে পারেন। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে পড়তে পারবেন। আমি মেইন যে কথাগুলো পরীক্ষায় আসবে, বা যে কথাগুলোর উপরে বেশি গুরুত্ব প্র্যাকটিক্যাল লাইফে হয়, এবং যে কথাগুলো স্যাররা শুনতে চায়, বা যে কথাগুলো স্যাররা জানতে চায়, সেগুলো আমি বলে দিচ্ছি সাইড ইফেক্টের ভিতরে। তো প্রথমে আসেন মেথোট্রেক্সেট। মেথোট্রেক্সেটের প্রধান সাইড ইফেক্ট হচ্ছে নজিয়া। নজিয়া, ভমিটিং বা অ্যানোরেক্সিয়া, মানে এই প্রবলেম গুলো, মানে জিআইটি আপসেট, আপার যে মানে জিআইটি আপসেট, এটাই হচ্ছে যে মেথোট্রেক্সেটের প্রধান সাইড ইফেক্ট। অনেক মানুষ এটার জন্য সহ্য করতে পারে না। কিন্তু মেথোট্রেক্সেটের কিন্তু কিছু সিরিয়াস সাইড ইফেক্ট আছে। যেমন মেথোট্রেক্সেট হচ্ছে প্যানসাইটোপেনিয়া করে, অর্থাৎ সে বোন ম্যারোকে সাপ্রেশন করে। বোন ম্যারো সাপ্রেশন করলে কি হয়? বোন ম্যারো সাপ্রেশন করলে যে আমাদের ডব্লিউবিসি, তারপরে আরবিসি, তারপরে হচ্ছে প্লাটিলেট, এই সেলগুলোর প্রোডাকশন কমে যায়। তো তখন কি হবে? তখন ইনফেকশনের মোর প্রোন টু, মোর চান্স টু ইনফেকশন।
হ্যাঁ, এই জন্য মেথোট্রেক্সেট আমরা কিছু পেশেন্ট পেয়েছি, এই যে মেথোট্রেক্সেট তারা ভুলে, হয়তো ডাক্তার তাদেরকে সঠিকভাবে সচেতন করেনি, বা তারা সচেতন হয়নি ডাক্তার বলার পরেও, যেভাবেই হোক অনেকেই দেখা যায় যে এটার ওভারডোজ হয়ে যায়। তো উইকলি না খেয়ে এটা ডেইলি খেয়ে ফেলে। তখন দেখা যায় যে তাদের এই সিরিয়াস ইনফেকশন শুরু হয়ে যেতে পারে, নিউমোনিয়া হতে পারে। হ্যাঁ, মুখের ভিতরে ঘা হয়ে যায় অনেক সময়। তারপরে এছাড়া অন্যান্য ইনফেকশন হয়ে যেতে পারে। ঠিক আছে, এরপরে র্যাশ হয়ে যেতে পারে, ড্রাগ ইনডিউস র্যাশ। ঠিক আছে, তো এই ধরনের কিছু সিরিয়াস সিরিয়াস সাইড ইফেক্ট আছে, যার কারণে আমরা এটা উইকলি দিব। এবং এটার সাথে কিন্তু আরেকটা কথা, এটাও লাখ টাকা দামের কথা, মেথোট্রেক্সেটের সাথে মেথোট্রেক্সেট যদি দেওয়া হয় তাহলে এটা কিন্তু ডাইহাইড্রোফলেট রিডাক্টেস যে এনজাইমটা আছে, সেই এনজাইমটাকে তারা ইনহেবিট করে। ইনহেবিট করলে ফলেট কিন্তু আমাদের বডিতে তৈরি হয় না। আর এই ফলেট হচ্ছে ডিএনএ এর, আমাদের সেলের ডিএনএ এর একটা গুরুত্বপূর্ণ উপাদান। তখন দেখা যায় যে এই সেলের মানে গুরুত্বপূর্ণ উপাদানটা কিন্তু তৈরি হচ্ছে না। এবং ফলের যদি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আরো অনেক ধরনের ইমিউন রেসপন্স গুলো, মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তো এই জন্য মেথোট্রেক্সেটের সাথে কোপ্রাসক্রাইব করতে হয় ফলিসন বা ফলিক অ্যাসিড, এটাকে কিন্তু কোপ্রাসক্রাইব করা লাগে। অর্থাৎ উইকলি আমরা মেথোট্রেক্সেট দিব, এবং উইকলি কিন্তু 5 মিলিগ্রাম করে ফলি ফলিসন বা ফলিক অ্যাসিড, সেটাকে কিন্তু প্রেসক্রাইব করতে হয়, কোপ্রেসক্রাইব করতে হয়। না হলে কিন্তু এই সাইড ইফেক্ট গুলো বেশি দেখা যেতে পারে, বেশি দেখা যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তাহলে যদি বারবার একটা প্রশ্ন আসে যে মেথোট্রেক্সেটের মোস্ট কমন সাইড ইফেক্ট কোনটা, তাহলে সেটা হচ্ছে জিআই আপসেট, বা যদি নওসিয়া থাকে তাহলে নওসিয়া ভমিটিং দিবেন, এই আর কি। আর হচ্ছে এটা উইকলি প্রেসক্রাইব করতে হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। এবং এটা কিন্তু এটার সাথে কিন্তু ফলিক অ্যাসিড, এটাকে কোপ্রেসক্রাইব করতে হয়। ঠিক আছে, তো এই কথাগুলো এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এখন আসেন, এইটা মেথোট্রেক্সেটটা আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তো মেইনলি এটা হচ্ছে যে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, পলিআর্টিকুলার ভ্যারাইটির জেআইএ, যেটা হচ্ছে আর এর মতো, সেখানে এগুলো বেশি ব্যবহার করা হয়। তবে এক্সিয়াল এসপিএ বা অন্যান্য ডিজিজে এটা সেকেন্ড লাইন হিসেবে ইউজ করা হয়। তো ফার্স্ট লাইন হিসেবে রুমেটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, জেআই। তাহলে এখানে কি মনিটরিং করবেন? মনিটরিং করবেন হচ্ছে সিবিসি, তারপর লিভার ফাংশন টেস্ট, এছাড়া কিডনি ফাংশন টেস্ট, সিআরপি যেটা কিডনি ফাংশন টেস্ট। এগুলো আপনাকে মনিটরিং করতে হবে প্রথম দিকে প্রতি মাসে মাসে মনিটরিং করতে হবে, এরপরে 3 মাস পর পর মনিটরিং করলে হবে। এখন আসেন সালফাসালাজিন। সালফাসালাজিনে সবচেয়ে বেশি সাইড ইফেক্ট যেটা বেশি হতে পারে, সেটা হচ্ছে মানে রেয়ার বাট সিরিয়াস যে সাইড ইফেক্ট, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন সালফাসালাজিন। এছাড়া কমনলি এটা এক্ষেত্রেও এটার কমন সাইড ইফেক্ট হচ্ছে আপার যে আপসেট। ঠিক আছে, তো এর জন্য এটাতেও মেথোট্রেক্সেটের মতো একইভাবে ফলো আপ করতে হবে। এখানে ডিফারেন্স হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন। হাইড্রক্সিক্লোরোকুইনটা তে এই যে নলসিয়া ভমিটিং বা লিভারের উপরে অ্যাকশন এগুলো কম হয়, কিন্তু এটা হচ্ছে রেটিনোপ্যাথি করতে পারে। ঠিক আছে, এটা আয়ের কমপ্লিকেশন করতে পারে। এই জন্য হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়ার আগে আই এক্সামিনেশন করতে হবে, অপথ্যালমোলজিতে রেফার করতে হবে, রেফার করে তাদের কাছে ভিজুয়াল, মানে তাদের কাছ থেকে চোখটা পরীক্ষা করায় নিতে হবে। এবং এটা আমাদের ইয়ারলি তাদের তাদের চোখের কিন্তু পরীক্ষা করতে হবে যে কোনো রেটিনোপ্যাথি ডেভেলপ করছে কিনা, কারণ হাইড্রক্সিক্লোরোকুইন কিন্তু রেটিনোপ্যাথি ডেভেলপ করে। লেফলুনামাইড এটা সাধারণত এখন আর ইউজ করা হয় না। এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা স্লো এক্সক্রিয়েশন হয় বডি থেকে, এবং এটা সেভিয়ার টেরাটোজেনিক ইফেক্ট আছে। ফিমেলদের লেফলুনামাইড খুব সতর্কতার সাথে দিতে হবে, কারণ লেফলুনামাইড একবার ইউজ করলে এটা কিন্তু আহ মানে 2 বছর পর্যন্ত এটা কিন্তু বডির ভিতরে থেকে যায়। তো যখন একটা প্রেগন্যান্ট, মানে একটা উইমেন চাইল্ড বেয়ারিং এজে সে যদি বাচ্চা নিতে চায়, তাকে যদি আগে লেফলুনামাইড দেওয়া হয়, তাহলে কিন্তু 2 বছর অপেক্ষা করতে হবে। তো সেটা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যায়। এর জন্য চাইল্ড বেয়ারিং এজে আমরা বেসিক্যালি লেফলুনামাইড দিই না।
এক্সেপ্ট আদারওয়াইজ যে সে আর কোনো বাচ্চা নিবে না, সেই ব্যাপারে সে শতভাগ নিশ্চিত, সেক্ষেত্রে আমরা লেফলুনামাইড দিতে পারি, তাছাড়া লেফলুনামাইড দিই। এছাড়া লেফলুনামাইড দিলে কিন্তু অ্যালোপেশিয়া, চুল পড়ে যেতে পারে, অনেক ঝামেলা হতে পারে আর কি। তো লেফলুনামাইডটা আমরা সাধারণত সব ক্ষেত্রে, এটা যখন মানে কম্বিনেশন ড্রাগ হিসেবে দিই, যে ধরেন মেথোট্রেক্সেট দিয়েছি, সালফাসালাজিন দিয়েছি, এর সাথে কম্বিনেশন হিসাবে হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে পারি আমরা। তবে যদি এইগুলোর কোনো একটা, মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এই তিনটার কোনো একটা তার ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড থাকে, তাহলে সেটার পরিবর্তে আমরা অনেক ক্ষেত্রে লেভোনামাইড দিই। তবে সেক্ষেত্রে সাধারণত মেল পেশেন্টদেরকে দিই, এবং ফিমেল পেশেন্টদেরকে দিলে আমরা এই সতর্কতাটা অবলম্বন করি। তো এই হচ্ছে মোটামুটি বেসিক কথাবার্তা ডিএমআর সম্পর্কে। এখন আমরা টার্গেট সিনথেটিক সম্পর্কে জানবো, তার আগে আমরা একটু 10 মিনিটের বিরতি নিব নামাজের জন্য। তো ঠিক আছে, আমরা 10 মিনিট পরে আবার ফিরে আসবো। তো তত সময় আপনারা 10 মিনিট বিরতি পরে আবার ফিরে আসবেন।
আচ্ছা, আসসালামু আলাইকুম, আবারও আমরা ফিরে আসলাম বিরতির পরে। তো এখন আমরা পড়বো টার্গেট সিনথেটিক ড্রাগস। তো এটা হচ্ছে নিউয়ার কিছু ড্রাগস, যেগুলোকে আমরা টার্গেট সিনথেটিক ড্রাগস বলছি। এগুলো সাধারণত এগুলো হচ্ছে যে জ্যাক ইনহেবিটর বলা হয়। জ্যাক ইনহেবিটর এটা হচ্ছে যে একটা বিশেষ ধরনের যে অ্যান্টিজেন, হ্যাঁ, জ্যাক, এটার বিরুদ্ধে তারা কাজ করে আর কি। তো এর ভিতরে কি কি আছে? অ্যাপ্রিলিমাস্ট আছে, টোফাসিটিনিব, বারিসিটিনিব, উপাডিসিটিনিব, ফিঙ্গোলিটিনিব, এগুলো। তো এই যে টোফাসিটিনিবটা দাম একটু কম আছে, মানে একটু প্রাইস প্রাইস বেনিফিট পাওয়া যায় এটা। তো সাধারণত যে সমস্ত পেশেন্টের ডিএমআরস এ রিউমেটয়েড আর্থ্রাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস এ ধরনের ক্ষেত্রে যাদের ডিএমআরস এ কাজ না করে, তাদের ক্ষেত্রে টোফাসিটিনিব অ্যাড করা হয়। তবে এই যে টার্গেট সিনথেটিক্স মানে ড্রাগস দেওয়ার আগে কিছু কাজ আমাদেরকে করতে হয়, কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন তার কোনো ল্যাটেন্ট টিবি আছে কিনা সেটা আমাদেরকে এক্সক্লুড করতে হয়। আমাদের হেপাটাইটিস প্যানেল, তার কোনো হেপাটাইটিস বি বা এই জাতীয় কোনো ইনফেকশন তার আছে কিনা সেটা দেখতে হয়। আর হচ্ছে তার লিভার ফাংশনটা তার দেখতে হয়, হ্যাঁ। আর এরপরে টোফাসিটিনিব দেওয়ার আগে তাকে ভ্যাকসিনেশন করতে হয়। নিউমোকক্কাল ভ্যাকসিনেশন করতে হয়, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে হয়, এবং হেপাটাইটিস বি এর ভ্যাকসিন তাকে দিতে হয়। তো এই মোটামুটি হচ্ছে যে এই ড্রাগস দেওয়ার পূর্ব প্রস্তুতি। হ্যাঁ, তো এক্ষেত্রে টোপাসিটিনিব আমরা 5 মিলিগ্রাম টোয়াইস ডেইলি দিতে পারি, বা এটার এক্সটেন্ড রিলিজ পাওয়া যায় 11 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম। ঠিক আছে। আর এটা এরপর হচ্ছে বারিসিটিনিব। বারিসিটিনিব রিউমেটয়েড আর্থ্রাইটিসে ইউজ করা হয়। আর ওপাডাসিটিনিব এইটা কিন্তু এক্সিয়াল এসপিএ তে খুব ভালো কাজ করে ওপাডাসিটিনিব। ইভেন আমরা জানি যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এর একটা পর্যায়ে যে আমাদের জয়েন্ট গুলো ফিক্সড হয়ে যায়, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওপাসিটিনিব খুব ভালো কাজ করে। বিশেষ করে নেক যাদের ফিক্সড হয়ে গেছে বা লো ব্যাকে ফিক্সড হয়ে গেছে, মানে প্রথম পর্যায়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু উপাডিসিটিনিব ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে স্টিফনেসটাও কিন্তু কমে যায়। তো এই জন্য ওপাটাসিটিনিব খুবই ইম্পর্টেন্ট এক্ষেত্রে। এটা 15 থেকে 30 মিলিগ্রাম ডেইলি দিতে হয়, এটা ওরালি, এটা বাংলাদেশে পাওয়া যায়। আহ বারিসিটিনিবও বাংলাদেশে পাওয়া যায়। অ্যাপ্রিলিমাস, ফিলগোটিনিব, এগুলো আপাতত বাংলাদেশে পাওয়া যায় না। তো এই হচ্ছে টার্গেট সিনথেটিক ড্রাগ সম্পর্কে কথাবার্তা। এখন আসেন এটার ফলো আপ কিভাবে করবো। ফলো আপ হচ্ছে আহ, তার কোনো ইনফেকশন আছে কিনা, ল্যাটেন্ট ইনফেকশন আছে কিনা সেগুলো বারবার দেখা, এবং লিভার ফাংশন টেস্ট, তার কিডনির ফাংশন টেস্ট, এবং কমপ্লিট ব্লাড কাউন্ট, এগুলো বারবার দেখতে হবে। ইনফেকশন আছে কিনা এটা সাধারণত আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট দিয়ে দেখতে পারি। এছাড়া তার হিস্ট্রি নিয়ে কিন্তু আমরা ইনফেকশনটা এক্সক্লুড করতে পারি। এখন আসেন বায়োলজিক্স ড্রাগস। বায়োলজিক বায়োলজিক ড্রাগ একই। আমাদের টার্গেট সিনথেটিক ড্রাগস দেওয়ার আগে আমি যেগুলো বললাম যে কিছু ভ্যাকসিনেশন করতে হবে, এবং কিছু তার ল্যাটেন্ট কোনো ইনফেকশন আছে কিনা, ল্যাটেন্ট ম্যালিগনেন্সি আছে কিনা, ল্যাটেন্ট টিবি আছে কিনা, হেপাটাইটিস বি ইনফেকশন আছে কিনা সেগুলো কিন্তু আমাদের এক্সক্লুড করতে হবে। আচ্ছা, আর এক্ষেত্রে হচ্ছে যে এটা
কথা যাচ্ছে নাকি? হ্যাঁ, আমি একটু বিরতি নিয়েছিলাম, আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছিল আর কি। এখন শোনা যাচ্ছে? জি। আচ্ছা, তো এখন এই যে অ্যান্টি টিএনএফ আলফা ইনহিবিটর, এগুলোর আগে তাহলে ওই যে টোফাসিটিনিব বা টার্গেট সিনথেটিক্স এর মতোই আমাদের প্রিপারেশন নিতে হবে, কিছু ভ্যাকসিনেশন করতে হবে, এবং কিছু ইনফেকশন, ল্যাটেন্ট ইনফেকশন আছে কিনা সেগুলো আমাদের এক্সক্লুড করতে হবে। তো সেটা আমি আগেও বলেছি, আবারও বলছি, কি কি ইনফেকশন, সেটা হচ্ছে যে তার ল্যাটেন্ট টিবি আছে কিনা। সেজন্য আমরা তাহলে কি করব, তার একটা চেস্ট এক্সরে করব, তার জিন এক্সপার্ট ফর স্পুটাম জিন এক্সপার্ট করব। যদি স্পুটাম না থাকে বা এ ধরনের কোনো সাইন সিম্পটম না থাকে, সেক্ষেত্রে আমরা আহ, আমরা হচ্ছে কোয়ান্টিফেরন টিবি গোল্ড একটা টেস্ট আছে, সেই টেস্টটা করে তার ল্যাটেন্ট টিবি আছে কিনা সেটা আমরা এক্সক্লুড করব। এছাড়া তার হচ্ছে আমরা হেপাটাইটিস বি তার আক্রান্ত কিনা সেটার জন্য আমরা এইচডিএস এজিটা করতে পারি। তারপরে তার কোনো ইনফেকশন আছে কিনা সিবিসি দেখতে পারি, বা হিস্ট্রি নিয়ে কোনো ইনফেকশন থাকলে, মানে যেমন সে বললো যে তার বার্নিং সেন্সেশন আছে মিকচুরেশনে, তাইলে আমরা ইউটিআই আছে কিনা সেটা এক্সক্লুড করব। এভাবে আর কি, তার কফ আছে তাহলে রেসপিরেটরি ইনফেকশন আছে কিনা সেটা আমরা এক্সক্লুড করবো। এরকম ইনফেকশন গুলো এক্সক্লুড করতে হবে। ঠিক আছে। আর ভ্যাকসিনেশন কি কি করতে হবে? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন, আর হচ্ছে হেপাটাইটিস, এই তিনটা ভ্যাকসিন দিতে হবে। আচ্ছা, তো এখন এটা আমরা আগেই বলেছি যে ইটানারসেপ্ট, ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমোম্যাব, সার্টুলিজুম্যাব, গোলিমোম্যাব, এগুলো সবই হচ্ছে অ্যান্টি টিএনএফ আলফা। এর ভিতরে রিসেপ্টর ব্লকার হচ্ছে ইটানারসেপ্ট, আর হচ্ছে বাদ বাকিগুলো হচ্ছে অ্যান্টিবডি। এই ক্ষেত্রে একটা প্রশ্ন বারবার আসে বা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রেগনেন্সিতে বায়োলজিক্স কি কি ইউজ করা যায়। তো সাধারণত প্রেগনেন্সিতে বায়োলজিক্স ওইভাবে কন্ট্রাইন্ডিকেটেড না, বায়োলজিক্স ইউজ করা যায়, তবে এক্সেপ্ট থার্ড ট্রাইমেস্টার। থার্ড ট্রাইমেস্টারে তারপরেও এই বায়োলজিক্স গুলো ইউজ করতে নিষেধ করা হয়েছে। থার্ড ট্রাইমেস্টারে আমরা শুধুমাত্র সার্টোলিজুম্যাব, সার্টোলিজুমাব এই ড্রাগসটা ইউজ করতে পারি, কারণ এটা প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে। তো এটা ডেভিডসনে খুব সুস্পষ্টভাবে বলা হচ্ছে প্রেগন্যান্সির ভিতরে। সেটা আমরা ওইখানে শক আছে, আমরা সেই শক থেকে পড়ে ফেলবো। এখন আসেন এই যে বি সেল, বি সেলের ভিতরে রিটুক্সিম্যাব, বেলিমুম্যাব। তো রিটুক্সিম্যাব এটা কিন্তু আরএ এবং ভাস্কুলাইটিসে ইউজ করা হয়, এই কথাটা ইম্পর্টেন্ট। তবে এসএলই তে কিন্তু বেলিমুম্যাব খুবই ভালো কাজ করে, এই কথাটা আপনাদেরকে একটু ভালো জানতে হবে যে অ্যান্টি বিসেল বেলিমুম্যাব এটা এসএলই। কারণ দেখেন, এই যে ইটানাসেব বা ইনফ্লিক্সিম্যাব এগুলো কিন্তু কোনোটাই এসএলইর জন্য না, এগুলো হচ্ছে আরএ, সোরিয়াটিক এক্সিয়াল স্পিএ, জেআইএ, এই ধরনের ডিজিজের জন্য। আর এসএলইর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বেলিমুম্যাব, আর ভাস্কুলাইটিস হচ্ছে রিটুক্সিম্যাব। অ্যাবাটাসেপ্ট এটা আবার ওই যে ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুম্যাবের মতো, এটা আরএ, সোরিয়াটিক আর্থ্রাইটিস, জেআইএ এইগুলোতে ইউজ করা হয়। ঠিক আছে। এখন একটা কথা একটু নিচের থেকে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে গাউট। গাউট যদি খুব বেশি ক্রনিক হয়ে যায়, আমরা কোনোভাবে যদি আমরা যে অ্যান্টি গাউট ড্রাগস যেগুলো, অর্থাৎ অ্যালোপিউরিনল, তারপরে ফেবুজেস্টেট, হ্যাঁ, এগুলো দিয়ে যদি কন্ট্রোল না করতে পারি, সেক্ষেত্রে বায়োলজিক্স দেওয়া যাবে। এবং সেটার নাম কি, সেটা হচ্ছে যে অ্যান্টি ইন্টারলিউকিন 1 ইনহিবিটর, অ্যানাকিনরা বা ক্যানাকিনুম্যাব। এই কথাটা একটু ইম্পর্টেন্ট, কারণ গাউট কিন্তু অন্য কোনো বায়োলজিক্স কিন্তু গাউটে ইউজ করা হয় না, শুধুমাত্র ইন্টারলিউকিন 1 ইনহিবিটর, সেটা হচ্ছে অ্যানাকিনরা, ক্যানাকিন। তো এই কথাগুলো যদি জানেন তাহলে মোটামুটি আপনার আর কিছু তেমন আর জানা লাগবে না, এগুলো হইলেই হবে। এই আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা পরে আগাই। আসুন এবার আমরা একটু স্পেশাল অ্যাটেনশন দিয়ে ড্রাগস গুলো জেনে নিই। মেথোট্রেক্সেট। তো মেথোট্রেক্সেট আসলে কিভাবে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন কি, এটা ইনহিবিট ডিএনএ সিনথেসিস, সেল ডিভিশন, ডিএনএ সিনথেসিস করতে দেয় না, এই জন্য ইমিউন যে সেলগুলো সেগুলো প্রোডিউস হয় না। এই যে আমি এই কথাটা আগেই বলেছি, ইনহিবিট ডাইহাইড্রোফলেট রিডাক্টেজ এনজাইম, যার কারণে কিন্তু ফলিক অ্যাসিড তৈরি হচ্ছে না, এবং যার কারণে আমাদের ফলিক অ্যাসিড সে করতে হচ্ছে,
সাপ্লিমেন্ট দিতে হচ্ছে। আবার কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখেন ড্রাগ রিয়াকশনের ভিতরে মেথোট্রেক্সেট আর ফলিক অ্যাসিড কিন্তু ড্রাগ রিয়াকশন করে এবং মেথোট্রেক্সেট এর কাজটা কমায় দেয়। এই জন্য যেদিন আমরা সপ্তাহে যেদিন মেথোট্রেক্সেট দিব সেদিন কিন্তু ফলিক অ্যাসিড দিব না, তার একদিন পরে দিব, 24 ঘন্টা পরে দিব। অ্যাডভার্স ইফেক্ট দেখেন অনেক ধরনের অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে নিউমোনাইটিস, এটা হচ্ছে প্যানসাইটোপেনিয়ার কারণে হয়। আর মোস্ট কমন হচ্ছে এই যে জিআই আপসেট, এটা হচ্ছে মোস্ট কমন। এছাড়া হেপাটোটক্সিসিটি হতে পারে, যার কারণে আমরা রেগুলার কিন্তু আমরা লিভার ফাংশন টেস্টটা রেগুলারলি দেখবো। ইনিশিয়ালি আমরা মান্থলি দেখবো, দেন 3 মান্থ পর পর দেখবো। এখন আসেন সালফাসালাজিন। সালফাসালাজিনে আচ্ছা, মেথোট্রেক্সেট সালফাসালাজিন এটা কোনটা ব্রেস্ট ফিডিং এ ইউজ করা যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো ব্রেস্ট ফিডিং বা প্রেগন্যান্সিতে মেথোট্রেক্সেট সালফাসালাজিন দুইটাই কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইনটা ইউজ করতে পারি। তো সেটা আমরা একটু পরে আবার জানবো। তো অ্যাডভার্স ইফেক্ট এখানে দেখেন সালফাসালাজিনের অ্যাডভার্স ইফেক্ট বিভিন্ন রকম আছে। তো হেপাটাইটিস হইতে পারে, জিআই আপসেট হইতে পারে। মোস্ট সিরিয়াস যে অ্যাডভার্স ইফেক্ট সেটা হচ্ছে মানে আর্টিকেরিয়া, যে আর্টিকেরিয়া এটা হতে পারে সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট। ঠিক আছে, প্যানসাইটোপেনিয়া হইতে পারে, হেমোলাইটিক অ্যানিমিয়া। লেফলুনামাইড এটা টি সেলকে ব্লক করে। হ্যাঁ, এটার ব্যাপারে আমরা বলেছি যে এটা প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, 2 বছর আগে কিন্তু এটাকে বন্ধ। এটাও হেপাটোটক্সিসিটি, লিভার ফাংশন, নাউজিয়া মোটামুটি কমন। এবং এর ভিতরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে অ্যালোপেশিয়া, অ্যালোপেশিয়া হাইপার টেনশন। এই জন্য লেফলুনামাইড যাদের দেওয়া হবে তাদের কিন্তু বিপি রেগুলার চেক আপ করতে হবে BP, কারণ এটা হাইপার টেনশন করতে পারে, অ্যালোপেশিয়া করতে পারে। হাইড্রক্সিক্লোরোকুইন এটাতে আমাদের মেইন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যে কর্নিয়াল ডিপোজিশন, রেটিনোপ্যাথি, ব্লারিড ভিশন, এইগুলো অ্যাডভার্স ইফেক্ট। এর জন্য ফলো আপে আমাদের অপথ্যালমোলজিক এক্সামিনেশন করতে হবে এবং মাসেল উইকনেস হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো এখানে আমাদের এগুলো দেওয়া আছে। আচ্ছা যাই হোক, এখন আসেন এই ছকটা, এই ছকটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের মানে রিহ্যাব এইডে এই ছকটা দেওয়া আছে। সেটা হচ্ছে ফার্টিলিটির উপরে কার কি ইফেক্ট, প্রেগন্যান্সিতে কি ইফেক্ট, ল্যাকটেশনে কি ইফেক্ট। ঠিক আছে, তো এখন দেখেন ফার্টিলিটির উপরে হাইড্রোক্সিক্লোরোকুইন হচ্ছে সবচেয়ে ভালো, তার কোনো ইফেক্ট নেই। ঠিক আছে, মেথোট্রেক্সেট উইমেনের উপরে কোনো ইফেক্ট নাই। মেলদের উপরে রিভার্সিবল স্টেরিলিটি করে, তো 3 মাস আগে এটাকে বন্ধ করতে হবে। সালফাসালাজিনেও একই, উইমেনদের উপরে কোনো ইফেক্ট নাই ফার্টিলিটিতে, কিন্তু মেলদের রিভার্সিবল স্টেরিলিটি। লেফলোনামাইড এটার ফার্টিলিটিতে কোনো ইফেক্ট না থাকলেও সেটা কিন্তু হাইলি টেরাটোজেনিক, যেটা আমাদের পরে আসবে। টেস্ট লেভেল কনসেপশনের আগে এটা কিন্তু টেস্ট করতে হবে এবং ওয়াশ আউট করতে হবে লিফ্লোনামাইড, নাহলে টেরাটোজেনিক। তো একটা হচ্ছে ফার্টিলিটি মানে 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 কি বলবো, ফার্টিলিটি মানে তো বোঝেন যে তার প্রজনন ক্ষমতার উপরে তার ইফেক্ট কি। তাহলে এটা আমরা পড়লাম যে সাধারণত মহিলাদের প্রজনন ক্ষমতার উপরে কেউই কোনো ইফেক্ট ফেলতে পারছে না। তবে মেলদের উপরে মেথোট্রেক্সেট সালফাসালাজিন একটা রিভার্সিবল ইফেক্ট করে, এই জন্য মেথোট্রেক্সেট বা সালফাসালাজিন দিলে 3 মাস আগে বন্ধ করে। শেষ কথা এখানে। এখন আসছেন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে মেথোট্রেক্সেট কন্ট্রাইন্ডিকেটেড, লেফলুনামাইড কন্ট্রাইন্ডিকেটেড, হাইড্রোক্সিক্লোরোকুইন রিলেটিভলি সেফ, আর সালফাসালাজিন রিলেটিভলি সেফ প্রেগনেন্সিতে। এখন আসেন ল্যাকটেশন। ল্যাকটেশনে মেথোট্রেক্সেট লেফলুনামাইড কন্ট্রাইন্ডিকেটেড, সালফাসালাজিন আর হাইড্রোক্সিক্লোরোকুইন রিলেটিভলি সেফ। আচ্ছা, এখন আসেন ইলডারলি। ইলডারলিতে আমাদের মেথোট্রেক্সেট দেওয়ার সময় ডোজটা কিন্তু প্রথমে ইনিশিয়ালি কম দিতে হবে, কারণ 15 মিলিগ্রাম কিন্তু আমরা অ্যাডাল্টে শুরু করি, সেক্ষেত্রে এক্ষেত্রে 5 থেকে 7.5 মিলিগ্রাম উইকলি, এবং তার ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স দেখে এটা নির্ধারণ করতে হবে। অন্যদের ক্ষেত্রে কোনো ডোজ অ্যাডজাস্টমেন্ট নাই। আর পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা ওয়েট অনুযায়ী তার দিতে হবে আর কি। এখন সেফটি মনিটরিং, কার ক্ষেত্রে কি কি সেফটি মনিটরিং করবেন। মেথোট্রেক্সেট এর ক্ষেত্রে আমরা এগুলো আগেও আলোচনা করেছি। সিবিসি করতে হবে,
লিভার ফাংশন টেস্ট করতে হবে, ক্রিয়েটিনিন পরীক্ষা করতে হবে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ভ্যাকসিন দিতে হবে, ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল, এগুলো এগুলো দেওয়া উচিত। তবে এগুলো সাধারণত আমরা বায়োলজিক্সে অবশ্যই দিব। আর যদি ডিএমআর দেওয়ার আগে দিতে পারি তাহলে ভালো। প্রথম দিকে এভরি 2 to 4 উইকস, অর্থাৎ 2 সপ্তাহ পর বা 4 সপ্তাহ পর, অর্থাৎ 1 মাস, 1 মাস পর পর, সাধারণত 1 মাস পর পরই এগুলো। কোয়ান্টার ইন্ডিকেশন কি অ্যাক্টিভ ইনফেকশন, সেভিয়ার পালমোনারি ডিজিজ, এগুলো সব ক্ষেত্রেই আছে। আর হচ্ছে মেথোডেক্সেট আর লেফলোনামাইড প্রেগন্যান্সি ল্যাকটেশন দেওয়া যাবে না। আর দেখেন সালফার সালাজিনের যার কোনো সালফার কন্টেনিং ড্রাগসে অ্যালার্জি আছে তার ক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না। প্লাটিলেট যদি 50,000 নিচে থাকে তাহলে দেওয়া যাবে না। লেফ্লো লিভার ফাংশন টেস্ট যদি আপার লিমিটের 2 গুণের বেশি থাকে তাহলে দেওয়া যাবে। অ্যাক্টিভ হেপাটাইটিস বি সি ইনফেকশন থাকলে দেওয়া যাবে না। ঠিক আছে। আর হাইড্রোক্সিক্লোরোকুইন যাদের ভীষণ চেঞ্জের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে দিতে হবে যে সেটা আসলে অ্যামাইনোকুলোনোস এর কারণে হয়েছে কিনা সেটা দেখতে হবে। তো ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের সেফটি মনিটরিং মেকানিজম অফ অ্যাকশন গুলো এখানে দেওয়া আছে। ইফেক্সিসি, টক্সিসিটি, মেইন টক্সিসিটি গুলো দেওয়া আছে। মেথোট্রেক্সেটে দেখেন নলসিয়া, হেপাটোসিস, বোন ম্যারো সাপ্রেশন, নিউমোনাইটিস, মেথোট্রেক্সেট ফ্লু, মানে মেথোট্রেক্সেট দেওয়ার পরে জ্বর আসে, গায়ে ব্যথা হয়, নলসিয়া, ভমিটিং হয়। লেফলোনামাইডে হেপাটোটক্সিসিটি, ডায়রিয়া, ওয়েট লস। আর সালবাসালাজিনে নলসিয়া, হেডেক, লিউকোপেনিয়া হতে পারে, র্যাশ, ওই যে আমি যেটা বললাম যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের কারণে র্যাশ হতে পারে। অ্যান্টিম্যালেরিয়া যেটা হাইড্রোক্সিক্লোরোকুইন, সেখানে নলসিয়া, র্যাশ, নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি, এগুলো হতে পারে। তাহলে বায়োলজিক্স এজেন্টস গুলো আমরা আগেই আলোচনা করেছি। এটার শুধুমাত্র মানে এখানে কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, এগুলো মোর ইফেক্টিভ, ট্রিটমেন্ট কস্ট কিন্তু গ্রেটার। এটার কিছু শুধুমাত্র ইনজেক্টেবল ফর্ম আছে, কিছু আছে সাবকিউটেনিয়াস, কিছু আছে আইভি। এক্ষেত্রে ভ্যাকসিনেশন করতে হয়, টেস্ট করতে হয় টিবি, হেপাটাইটিস বি সি এগুলো। আর সাবকিউটেনিয়াস অল আর গিভেন সাবকিউটেনিয়াস এক্সেপ্ট ইনফ্লিক্সিম্যাব, যেগুলো আইভি দেওয়া হয়। এগুলো সবগুলো কথা ঠিক না, ইনফ্লিক্সিম্যাবটাই শুধু আইভি দেওয়া হয়, বাদ বাকিগুলো কিন্তু সাবকিউটেনিয়াস দেওয়া হয়। এক্ষেত্রে ক্লাসিফিকেশনটা এখানে দেওয়া আছে, অ্যান্টি টিএনএফ আলফা, বি সেল, টি সেল, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1, আরো আছে ইন্টারলিউকিন 17, 13, এগুলো এখানে লেখা নাই কিন্তু ডেভিশনে আছে। অ্যান্টি টিএনএফ থেরাপির অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে সিরিয়াস ইনফেকশন হতে পারে, রিকারেন্ট রিয়াকশন, মানে ল্যাটেন্ট টিবি, আবার রিঅ্যাক্টিভেশন হতে পারে, রিস্ক অফ ম্যালিগন্যান্সি আছে, মেইনলি বেসাল সেল কার্সিনোমা। আর যাদের ক্যান্সার আছে ল্যাটেন্ট তাদের ক্ষেত্রে এটা প্রোগ্রেশনটা বাড়ায় দেয়। অ্যাডভার্স ইফেক্ট গুলো এখানে আবার দেওয়া আছে, এগুলো একটু দেখে রাখতে পারেন। বি সেল থেরাপি রিটুক্সিম্যাব, আর টি সেল হচ্ছে অ্যাবাটাসেপ্ট। অ্যাবাটাসেপ্ট হচ্ছে অ্যান্টি টি সেল, রিটুক্সিম্যাব হচ্ছে অ্যান্টি বি সেল। এখানে হেডিংসটা একটু ভুল হয়েছে, রিটুক্সিম্যাবটা শুধু অ্যান্টি বি সেল। রিটুক্সিম্যাব আর বেলিঙ্গুই, টকলুজুম্যাব এগুলো আপনাদের অত জানা লাগবে না, এই ছকটা একটু দেখে ফেলবেন। এখন আসেন আমরা পরবর্তী টপিকসে চলে যাই, সেটা হচ্ছে বিসফসফোনেট, অ্যান্টি অস্টিওপরোটিক ড্রাগ, যেটা এটাকে আমরা বিসফসফোনেট বলি। বিসফসফোনেট 2 ধরনের আছে, একটা হচ্ছে ওরাল বিসফসফোনেট আর একটা হচ্ছে ইন্ট্রাভেনাস বিসফসফোনেট। তো ওরাল বিসফসফোনেট আর একটা হচ্ছে মানে আমাদের নতুন আসছে একটা ড্রাগ, সেটা হচ্ছে ডেনুসুম্যাব, যেটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি। এটাও কিন্তু অ্যান্টি অস্টিওপরোটিক হিসেবে ব্যবহার করা। তো ওরাল বিসফসফোনেট কি কি আছে, অ্যালেন্ড্রোনিক অ্যাসিড, রিসাড্রোনেট, ইভানড্রোনেট, ঠিক আছে এইগুলো। আর আইভি আছে কি জলিন্ড্রোনিক অ্যাসিড, আর একটা আইভি আছে আহ ইভানড্রোনেট আইভি দেওয়া যায়। আরেকটা আইভি আছে নতুন, এটা ডেভিডসনে আছে, এটা পুরানো ডেভিডসনের ছবি এই জন্য দেখা যাচ্ছে না। আহ ওটা হচ্ছে প্যালেন্ড্রোনিট, ঠিক আছে, জলিন্ড্রোনিক অ্যাসিড, প্যালেন্ড্রোনিক অ্যাসিড, ঠিক আছে, এই দুটো হচ্ছে আইভি। তো সাধারণত প্যালেন্ড্রোনিক অ্যাসিড আমাদের দেশে ইউজ করা হয় না, শুধুমাত্র জলিন্ড্রোনিক অ্যাসিড ইউজ করা হয়। তো এইগুলো সম্পর্কে আমরা ডেভিডসনের ওই অংশে আলোচনা করেছি, ওইখান থেকে আরেকটু ভালোভাবে এটা প্রিপারেশনটা নিয়ে নিবেন। আর আমার যে রিউম্যাটোলজির যে অংশটা আমি আপনাদেরকে পিডিএফ সেন্ড করেছি তার ভিতরে কিন্তু এগুলো খুব ভালোভাবে দেয়া আছে, সেখান থেকে আপনারা এটা দেখে নেবেন। এবং এটার গাইডলাইনটা যে কোন ক্ষেত্রে আমরা ওরাল দিব, কোন ক্ষেত্রে আইভি দিব, সেটার গাইডলাইনও কিন্তু রিউম্যাটোলজি অংশে আমরা আলোচনা করেছি।
এটা সাইড ইফেক্ট কি? সাইড ইফেক্ট হচ্ছে মেইনলি হচ্ছে আপার জিআই ইনটলারেন্স, এটা ওরালের ক্ষেত্রে। আর ইন্টারভেনাস দিলে অ্যাকিউট ফেজ রেসপন্স হয়, অর্থাৎ একটা ফ্লু লাইক রিয়াকশন হয়, জ্বর হয়, তারপরে গায়ে ব্যথা হয়, নলজিয়া হতে পারে, ভমিট। আর আইভি দিলে আরেকটা যেটা সিরিয়াস, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, এটা জলিন্ড্রনিক অ্যাসিডের ক্ষেত্রে। আর জলিন্ড্রনিক অ্যাসিড বা যে কোনো বিসফসফোনেট দেওয়ার আগে আমাদেরকে দেখতে হবে যে তার হাইপোক্যালসিমিয়া আছে কিনা এবং প্রপার ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন করা হচ্ছে কিনা। প্রপার সাপ্লিমেন্টেশন করেই কিন্তু আমাদের বিসফসফোনেট দিতে হবে, না হলে কিন্তু হাইপোক্যালসিমিয়া হয়ে যেতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জলিন্ড্রনিক অ্যাসিডের ক্ষেত্রে অস্টিওনেক্রোসিস অফ জ, এটা কিন্তু হতে পারে। এই জন্য যাদের জলিন্ড্রনিক অ্যাসিড দেওয়া হচ্ছে তাদের এটা বলতে হবে যে আপনারা খেয়াল রাখবেন যে আপনার এখানে ব্যথা হচ্ছে কিনা। ব্যথা হলে সেক্ষেত্রে এক্স রে করে আমাদেরকে কনফার্ম হতে হবে এবং পরবর্তীতে এটা ট্রিটমেন্ট দিতে হবে। মানে এটা বন্ধ করে অন্য ট্রিটমেন্ট স্টার্ট। এখন আসেন গাউটের ড্রাগ, অ্যান্টি গাউট ড্রাগ। এক্ষেত্রে দুই ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে ড্রাগ কজিং গাউট, আর একটা হচ্ছে অ্যান্টি গাউট ড্রাগ। ড্রাগ কজিং গাউটের ভিতরে কি আছে? থায়াজয়েড ডায়াবেটিক্স, লুপ ডায়াবেটিক্স, অ্যাসপিরিন, সাইক্লোস্পিরিন, পাইরোজিনামাইড, এগুলো। তো এগুলো আমরা মনে রাখবো। আহ এরপর হচ্ছে অ্যান্টি গাউট ড্রাগস যেগুলো, তার ভিতরে আছে অ্যালোপিরিনল, ফেবুজাস্টেট এবং ইউরিক ড্রাগ যেমন প্রোবেনিসিড, তারপরে ইউরিক কেস আছে, প্লিগোটিকেস, এগুলো। তো এক্ষেত্রে আমরা কয়েকটা কথা, এগুলো সবই ডেভিডসনে দেয়া আছে এবং আমরা কিন্তু ওই ডেভিডসনের ড্রাগস এর ভিতরে, ম্যানেজমেন্টের ভিতরে আমরা কিন্তু সেগুলো আলোচনা করেছি যখন রিউমাটোলজি পড়েছি। এই ক্ষেত্রে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কথা, শুধুমাত্র কয়েকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আমরা বলবো, সেটা হচ্ছে কোন ড্রাগস অ্যাকিউট ফ্লেয়ার অবস্থায় দেয়া যাবে না। এক নম্বর কথা। তাহলে অ্যাকিউট ফ্লেয়ারটা কমে গেলে তারপরে আমরা দিব। দুই নম্বর কথা হচ্ছে যে এই ড্রাগস গুলো দেওয়ার পরে কিন্তু গাউটের যে সিমটম সেগুলো কিন্তু বেশি বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এটা কোক প্রেসক্রাইব করতে পারি, কলচিচিন। আমরা কিন্তু কোক প্রেসক্রাইব করতে পারি আপ টু 2 মান্থস অর 3 মান্থস এটা লেভেলে আমরা মেইনটেনেন্স ডোজে কলচিচিন কোক প্রেসক্রাইব করতে পারি। তিন নম্বর ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে 3 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের যদি আনলেস আদারওয়াইজ কন্ট্রাইন্ডিকেটেড, অ্যালোপিউরিনল ইজ দ্য ড্রাগ অফ চয়েস, নট ফেবুজাস্টেট। অ্যালোপিউরিনল ইজ দ্য ড্রাগ অফ চয়েস। আমরা 100 মিলিগ্রাম করে শুরু করব। প্রতি 2 থেকে 4 সপ্তাহ পর পর আমরা হান্ড্রেড 100 মিলিগ্রাম করে এক্সিলারেট করব, আনলেস আমাদের সেরাম ইউরিক অ্যাসিড টার্গেট লেভেলে চলে আসে, অথবা আমরা ম্যাক্সিমাম টলারেবল ডোজে চলে যাই। ম্যাক্সিমাম টলারেবল ডোজ কত অ্যালোপিরিডনের ক্ষেত্রে? সেটা হচ্ছে 900 মিলিগ্রাম। এখানে লিখছে 800 মিলিগ্রাম, ডেভিডসন লিখছে 900 মিলিগ্রাম, যাই হোক। তো এই যে 800 900, আমরা ডেভিডসনই বেশি গ্রহণ করব, 900 মিলিগ্রাম। আর যাদের কিডনি তে ক্লিয়ারেন্সের রেটের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমরা এটা হাফ ডোজ করে শুরু করব, বা ইল্ডারলি পেশেন্ট হাফ ডোজ করে শুরু করব, অর্থাৎ 50 মিলিগ্রাম করে শুরু করব, প্রতি সপ্তাহে সপ্তাহে 50 মিলিগ্রাম বাড়াবো। যে ক্ষেত্রে অ্যালোপিউরিনল কন্ট্রাইন্ডিকেটেড তখন আমরা ফেনস্টেট। আচ্ছা, ইউরিক ড্রাগ গুলো আমরা ইউজ করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যে তারা কিন্তু ইউরিনারি ব্লাডার বা ইউরেথ্রা, এগুলো এই সমস্ত জায়গায় তারা কিন্তু স্টোন ফর্মেশন করতে পারে বা কিডনিতে স্টোন ফর্মেশন করতে পারে। এজন্য খুব সতর্কতার সাথে এটা ইউজ করতে হবে যদি অন্যান্য গুলো কন্ট্রাইন্ডিকেটেড থাকে সেক্ষেত্রে। তবে যদি আমাদের যে আমাদের এই, এটার নাম কি জানো, এই যে ইউরিক অ্যাসিড জমা হয়ে যেটা টোফাই, ইয়েস, টোফাস যদি থাকে, তাহলে টোফাসিয়াস গাউটের ক্ষেত্রে একমাত্র প্লিগ্রোটিকেস, এটা কিন্তু টোফাস যেটা ফর্মেশন আছে, যে টোফাসকে রেজুলেশন করে দিতে পারে একমাত্র প্লিগ্রোটিকেস। তাহলে টোফাসিয়াস গাউটের ক্ষেত্রে আমরা প্লিগ্রোটিকেস ইউজ করতে পারি। আর এগুলোতে যদি কাজ না হয় সেক্ষেত্রে হচ্ছে ক্যানাকিনুম্যাব, সেটা হচ্ছে বায়োলজিক্স, আমরা ইউজ করতে পারি। একটু আগে সেটা আমরা আলোচনা করেছি। তো এখন আসেন এনএসাইড দুই রকম আছে, একটা হচ্ছে কক্স 1 ইনহিবিটর, একটা হচ্ছে কক্স 2 ইনহিবিটর অনলি। সরি,
মানে একটা হচ্ছে ট্র্যাডিশনাল, যেটা কক্স ওয়ান কক্স টু দুটাকে ইনহিবিট করে, আর একটা হচ্ছে শুধু সিলেক্টিভলি কক্স টু ইনহিবিটর, সেটা হচ্ছে তো কক্স টু ইনহিবিটর যেটা, সেটা হচ্ছে আমাদের জিআই কে মোর, তারা হচ্ছে হাউসকিপিং, শুধুমাত্র কক্স টু যারা ইনহিবিটর তারা আমাদের জিআই কে লেস ইরিটেট করে, তবে তাদের আবার কার্ডিওভাস্কুলার সাইড ইফেক্টটা বেশি থাকে। এর জন্য আমরা যদি ইয়াং পেশেন্ট হয়, কার্ডিওভাস্কুলার ইভেন্ট না থাকে, সেক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস হবে কক্স টু ইনহিবিটর, অর্থাৎ রিটুক্সিম্যাব, সরি, যেমন টোপাস, ইটোরিকক্সিব। ইটোরিকক্সিবটাই এখন মেইনলি বাজারে পাওয়া যায়, ইটোরিকক্সিব আমরা ইউজ করতে পারি। আর ট্রেডিশনাল এনএসাইড গুলো আমরা আহ, বিশেষ করে নেপ্রোসিন, সেটা কিন্তু কার্ডিওভাস্কুলার ফ্রেন্ডলি, সেটা আমরা ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের জিআই প্রোটেকশন নিতে হবে। সবচেয়ে জিআই এর ক্ষেত্রে সবচেয়ে লো রিস্ক হচ্ছে ইটোরিকক্সিব, মিডিয়াম রিস্ক হচ্ছে আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, ডাইক্লোফেনাক। আর হাই রিস্ক হচ্ছে ইন্ডোমেথাসিন, কিটোপ্রোফেন, এগুলো। তো রিস্ক ফ্যাক্টর ফর এনএসআইড ইনডিউস আলসার, যাদের বয়স বেশি থাকে, যাদের আগে হিস্ট্রি আছে, এগুলো আমরা একটু পড়ে ফেলবো, রিকমেন্ডেশন আছে, এগুলো আমরা একটু পড়ে ফেলবো। কি কি টক্সিসিটি হইতে পারে এখান থেকে একটু দেখে ফেললাম, খুব একটা বেশি ইম্পর্টেন্ট যেটা। তো এখন স্ট্র্যাটেজি কি করব? যদি লো রিস্ক থাকে তাহলে ইন্টারমিডিয়েট ইউজ করব বা লো ডোজ ইউজ করব, মডারেট রিস্ক হলে তার সাথে পিপিআই বা মিসোপ্রোস্টোল, এগুলো আমরা ইউজ করব, এই আর কি। এখন আসেন কমন কিছু নন স্টেরয়েড এনএসআইড সম্পর্কে এখানে আলোচনা করা আছে। এখন আসেন অ্যান্টি পার্কিনসন ড্রাগস। অ্যান্টি পার্কিনসন, পার্কিনসনিজমে কি হয়, এই যে সাবস্টেন্সিয়া নাইগ্রা, হ্যাঁ, সাবস্টেন্সিয়া নাইগ্রা থেকে যে ডোপামিনটা রিলিজ হইতো, যেটা অ্যাসিটাইল কোলিন কে সে ইনহেবিট করতো, সেই জিনিসটা কিন্তু পার্কিনসনে হয় না। তাহলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ডোপামিন তৈরি করা, কোথায়? ব্রেনে। এখানে অ্যান্টি পার্কিনসন ড্রাগস এর বিভিন্ন টাইপের বর্ণনা দেওয়া আছে, সবচেয়ে মোস্ট কমন হচ্ছে এই যে লিভোডোপা। লিভোডোপা আমাদের এটা একটা ডোপামিন অ্যাগোনিস্ট, এটা ডোপামিন, এটা একটা ডোপামিনই বলা যায়। তো ডোপামিনের মতো কাজ করে, কিন্তু এটা সমস্যা হচ্ছে এটা পেরিফেরিতে বেশি বেশি ডিকার্বক্সিলেশন হয়ে যায়, এর জন্য সাইড ইফেক্টও বেশি হয়। যখন আমরা কার্বিডোপা ইউজ করি লিভোডোপার সাথে, তখন এই ডোপা ডিকার্বক্সিলেজ যে এনজাইম, সেটা ইনহিবিট হওয়ার কারণে এটা পেরিফেরিতে অ্যাবজর্ব হয় না, বা পেরিফেরিতে সে ভাঙে না। ঠিক আছে, পেরিফেরিতে মেটাবলিজম হয় না। তো এবং যে ব্লাড ব্রেন ব্যারিয়ার, সেটা কিন্তু কার্বিডোপা অতিক্রম করতে পারে না, কাজেই পুরা লিভোডোপাটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে প্রবেশ করে। এর জন্য আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে লিভোডোপা কার্বিডোপা কম্বিনেশন। এছাড়া আমরা যখন লিভোডোপা কার্বিডোপা কম্বিনেশনে কাজ না হয়, সেক্ষেত্রে আমরা সেলেজিলিন, রেসাজিলিন, মানে মোনামাইন অক্সিডেজ ইনহিবিটর ইউজ করতে পারি, বা টেলক্যাপন সিওনটি ইনহিবিটর ইউজ করতে পারি। হম, এই আর কি। আর আছে হচ্ছে রোপিনিরোল ইউজ করতে পারি। এই ধরনের কিছু ড্রাগস আছে। তো মেইনলি আমাদের জানতে হবে লিভোডোপা কার্বিডোপা। তো এই সম্পর্কে কিছু বর্ণনা আছে আপনাদের বইয়ে দেয়া আছে, এগুলো একটু পড়ে ফেলবেন। আহ, এগুলো আরো কিছু ড্রাগ অ্যামান্টাডিন সম্পর্কে একটু লেখা আছে, এগুলো নিয়ে আসলে পরীক্ষায় অত বেশি আসে না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্পেশাল ফার্মাকোলজির অংশটুকু। আহ এছাড়া আমাদের আরেকটু যেটা পড়তে হবে, সেটা হচ্ছে মাসেল রিল্যাক্সেন্ট গুলো পড়তে হবে। তো মাসেল রিল্যাক্সেন্ট মেইনলি আমাদের পড়তে হবে হচ্ছে টলপেরিসন বা ইপেরিসন, টলপেরিসন, ইপেরিসন, তারপর হচ্ছে বেক্লোফেন, তারপরে আমাদের সাইক্লোবেনজাপ্রিন, হ্যাঁ, আর হচ্ছে আমাদের ডায়াজেপাম। একটা কথা খুবই ইম্পর্টেন্ট, ডায়াজেপাম কিন্তু স্ট্রং মাসেল রিল্যাক্সেন্ট, এই কথাটা মনে রাখতে হবে। ঠিক আছে, আপনাদের রিহ্যাব এইড বইয়ের ভিতরে মাসেল রিল্যাক্সেন্ট গুলো দেয়া আছে, সেখান থেকে একটু দেখে নিবেন। তো এই মোটামুটি আমাদের স্পেশাল ফার্মাকোলজি। এখন আমরা উম, এখন আমরা একটু রিহ্যাব এইডটা একটু দেখে নিব, জেনারেল ফার্মাকোলজির অংশটা।
হ্যাঁ, রিহ্যাব এইড দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, রিহ্যাব এইডে দেখেন আমরা জেনারেল ফার্মাকোলজির কিছু অংশ রেখেছি, সিএনএস, সিভিএস। মেইনলি এই জিনিসগুলোই একটু এক্সট্রা ভাবে জানতে হবে, আর স্পেশাল ফার্মাকোলজি তো আমরা বলে দিলাম। তো এইগুলোই মেইনলি আমাদের জানতে হবে। তো মাঝে মাঝে ফার্মাকোলজি অংশ থেকে একটু কঠিন প্রশ্ন আসে। তো তবে অধিকাংশ প্রশ্নই কিন্তু স্পেশাল ফার্মাকোলজির ভিতর থেকে থাকে, কাজে ভয়ের কিছু নাই। তো এখানে কিছু মেমোনিক্স দেয়া আছে, মরফিনের সাইড ইফেক্ট, গাইনোকোমাসিয়া কারা করে, বেটা ব্লকার সাইড ইফেক্ট, এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই মেমোনিক্স গুলো আমরা একটু জানবো। তো এরপরে হচ্ছে প্রোড্রাগস। প্রোড্রাগসটা আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, এটা 1 স্টার দিয়ে রাখেন। অ্যাবজর্পশন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দেন। 3 স্টার, ঠিক আছে। ড্রাগস ট্রান্সফার অ্যাক্রস দ্য মেমব্রেন, ফ্যাক্টরস এফেক্টিং জিআইটি অ্যাবজর্পশন, এগুলো একটু দেখে রাখবেন 1 স্টার দিয়ে। বায়োঅ্যাভেলেবিলিটি, কোন রুটের বায়োঅ্যাভেলেবিলিটি বেশি কম, হ্যাঁ এগুলো একটু দেখে রাখবেন, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। আমি একটু আগাই, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা শক দেখেন আছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার, প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগস, এই দুইটা শক আমাদের 5 স্টার। এই দুইটা শক আমাদের খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, কোন কোন ড্রাগস ব্লাড ব্রেন ব্যারিয়ার বা ব্লাড প্লাজমা ব্যারিয়ার ক্রস করতে পারে, কোনগুলো পারে না। প্লাজমা আসসালামু হাফ আলাইকুম ভাই, লাইফ। একটু অ্যাবজর্পশন থেকে বললে ভালো হতো, আমি শুনতে পাইনি ভাই। জি জি। অ্যাবজর্পশন থেকে একটু বললে ভালো হতো ভাই। আচ্ছা, এই যে অ্যাবজর্পশন, অ্যাবজর্পশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, 3 স্টার। এটা 3 স্টার দিব আমরা। এই যে প্যাসিভ প্রসেস, সিম্পল ডিফিউশনের ভিতরে মাধ্যমে কে কে, তারপরে স্পেশালাইজড প্রসেস ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে কে কে, হ্যাঁ এই জিনিসগুলো আমরা, এই ছকটা আমরা একটু জানবো, 3 স্টার। বাদ বাকিগুলো একটু দেখে রাখবো, অত ইম্পর্টেন্ট না। বায়োঅ্যাভেলেবিলিটি, কোন রুটে কম কোন রুটে বেশি, এটাও 1 স্টার, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, একবার পড়ে রাখলেই হবে। ড্রাগ ডিস্ট্রিবিউশনের ভিতরে আমরা এই যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং, হ্যাঁ, আর হচ্ছে এই যে আর একটু পরে আসলে আরো দেখা যাবে, এই যে ড্রাগ ইন্টারাকশন ফর প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগস, হাই প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ কোনগুলো, ব্লাড ব্রেন ব্যারিয়ারের ভিতরে কারা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, কারা পারে না, ব্লাড প্লাসেন্টার ব্যারিয়ার, এগুলো হচ্ছে 5 স্টার, এগুলো 5 স্টার। প্লাজমা হাফ লাইফ সম্পর্কে আমাদের জানতে হবে, এটা প্লাজমা হাফ লাইফ কাকে বলে, ঠিক আছে। তারপরে লং প্লাজমা হাফ লাইফ কাদের আছে, শর্ট শর্ট হাফ লাইফ, লং হাফ লাইফ, 5 স্টার। বায়ো ট্রান্সফরমেশন, এটা আমরা একটু পড়বো 3 স্টার দিয়ে। এখানে কিছু ড্রাগের উদাহরণ দেওয়া আছে, এর ভিতরে আমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, যেমন কোন এনএসাইড, তারপরে এই যে ডায়াজেপাম, হ্যাঁ এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমরা পড়বো, যেগুলো আমাদের ড্রাগ সেগুলো বেশি মনে রাখবো। আচ্ছা, এরপরে হচ্ছে এনজাইম ইন্ডাকশন, এগুলো অত ইম্পর্টেন্ট না আমাদের জন্য। এনজাইম ইনহিবিশন, এটাও আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, একটু দেখে রাখবো আর কি। হ্যাঁ, ড্রাগ এলিমিনেশন খুবই ইম্পর্টেন্ট, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, জিরো অর্ডার কাইনেটিক্স, 5 স্টার। থেরাপিউটিক ইন্ডেক্স, এটার ইম্পর্টেন্স 5 স্টার। হাই থেরাপিউটিক ইন্ডেক্স, লো থেরাপিউটিক ইন্ডেক্স, ডাবল স্টার। এরপরে দেখেন ফার্মাকোডাইনামিক্স, রিসেপ্টর, এনজাইম, ক্যারিয়ার প্রোটিন, আয়ন চ্যানেল, স্ট্রাকচার প্রোটিন, এগুলো হচ্ছে ড্রাগ অ্যাকশনের টার্গেট, তাই না। এগুলোকে আমরা একটু পড়ে ফেলবো, পার্শিয়াল অ্যাগনিস্ট, ইনভার্স অ্যাগনিস্ট, এগুলো কোনটা কাকে বলে, 3 স্টার, এটা একটু পড়ে ফেলবো, ঠিক আছে।
এখানে দেখেন একটা শক আছে, এই শকটা পড়লে মোটামুটি বোঝা যায় এটা 3 স্টার। ড্রাগ অ্যান্টাগনিজম, বিভিন্ন ধরনের অ্যান্টাগনিজম আছে। কম এই শকটা কম্পিটিটিভ, রিভার্সিবল, ইরিভার্সিবল, এই যে পার্থক্যটা আছে এটা ট্রিপল স্টার। এই যে কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ, এই আরেকটা পার্থক্য আছে, এটা ট্রিপল স্টার। ড্রাগ ইন্টারাকশনের ভিতরে মেইনলি আমরা উদাহরণ পড়বো, এবং উদাহরণের ভিতরে যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়বো আর কি। পরবর্তীতে এগুলো দেয়া আছে, আমরা একটু আগাই তাহলে পাবো। এই যে সাম ড্রাগ ইন্টারাকশন, ঠিক আছে। এখানে আমরা যেগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখান থেকে পড়বো। যেমন রিফাম্পিসিন টিসিন দরকার নেই। এই যে এনএসাইড, এনএসাইড লুপ ডায়াবেটিক্স, তারপরে রিফাম্পিসিন ওরাল কন্ট্রাসেপটিভস। হ্যাঁ, এভাবে মানে আমরা যে ড্রাগস গুলো ইউজ করি, অ্যান্টি মাইক্রোবিয়াল, না ওটা না, লোকাল অ্যানেস্থেটিক্স, অ্যাড্রেনালিন। হুম, এগুলো আমরা একটু এখান থেকে পড়ে ফেলবো। এই আর কি। আর এখানে দেখেন এনএসাইড, অ্যাসপিরিন এন্ড আদার এনএসাইড এর সাথে কাদের কাদের রিয়াকশন আছে এই জিনিসটা আমরা জানি, ঠিক আছে। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটা একটু পড়তে হবে, হাইপার সেন্সিটিভিটি, এটা 4 স্টার। এখানে দেখেন ড্রাগস কজিং থ্রোম্বোসাইটোপেনিয়া, অ্যাগ্রানোসাইট, ফলেট ডেফিসিয়েন্সি, ফলেট ডেফিসিয়েন্সিটা আমাদের পড়তে হবে 5 স্টার দিয়ে। ড্রাগ কজিং ফিভার, এটা দরকার নাই। এসএলই লাইক সিন্ড্রোম কোন কোন ড্রাগস করে, এটা খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার। এই যে স্টিভেন জনসন সিন্ড্রোম কারা করে, 5 স্টার। ইরাইদেমা নোডোসাম কারা করে, 3 স্টার। প্রক্সিমাল মায়োপ্যাথি কারা করে, 5 স্টার। রেনল্ডস সিন্ড্রোম কারা করে, 5 স্টার। অ্যাকিউট পালমোনারি এডেমা কারা করে, 3 স্টার। এক্সট্রা পিরামিডাল রিয়াকশন কারা করে, 5 স্টার। অপটিক নিউরাইটিস কারা করে, 3 স্টার। প্রেগন্যান্সি অ্যান্ড ড্রাগস এই সম্পর্কে একটু পড়তে হবে। টেরাটোজেনেসিস কি, এগুলো একটু জানবেন। এ বি সি ডি এক্স বলতে কি বোঝায় এগুলো একটু পড়ে ফেলবেন। এগুলো 3 স্টার, 3 স্টার সবগুলো, 3 স্টার। সিগনিফিকেন্ট টেরাটোজেনিক ইফেক্ট কাদের আছে, এখানে একটা বড় লিস্ট আছে, এর ভিতরে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু ভালো করে মনে রাখবো। মানে অ্যান্টি ডিপ্রেসেন্ট, তারপর হচ্ছে কার্বামাজেপিন, হ্যাঁ, তারপরে কোকেইন, তারপরে ডায়াজেপাম, তারপরে হচ্ছে স্মোকিং, সেরোটোনিন রিঅ্যাক্টিভ ইনহিবিটর, হ্যাঁ, তারপরে এইগুলো একটু ভালো করে মনে রাখবো, ঠিক আছে। এর ভিতরে সব জায়গায় মূলত আমাদের, আমরা যে ড্রাগস গুলো ইউজ করি সেই ড্রাগস গুলো সম্পর্কে একটু জানতে হবে। এই তো এই আর কি, এই হচ্ছে জেনারেল ফার্মাকোলজি। সিস্টেমিক ফার্মাকোলজির ভিতরে এখানে যতটুকু অংশ দেওয়া আছে, আমরা খুবই ইম্পর্টেন্ট অংশগুলোই দেওয়ার চেষ্টা করেছি, এগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ গুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে, অ্যান্টি ডিপ্রেসেন্টের ক্লাসিফিকেশন এবং এটার টোটালটা সম্পর্কে একটু জানতে হবে। 5 স্টার। লোকাল অ্যানাস্থেটিক্স যতটুকু কথা এখানে দেওয়া আছে, 5 স্টার। ড্রাগ থেরাপি ফর মাইগ্রেন, 5 স্টার। সিএনএস ফার্মাকোলজি এখান থেকে একটু আমরা পড়ে ফেলবো, এটা 3 স্টার। আচ্ছা, আর এই যে ডিএমআর স্টার এগুলো তো আমরা আগে আলোচনা করলাম। তো যাই হোক, এই মোটামুটি আমাদের ফার্মাকোলজি। আর কোনো কারোর কোনো কিছু জানার আছে কিনা ফার্মাকোলজি সম্পর্কে, থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আদারওয়াইজ আপনারা গ্রুপে প্রশ্ন করতে পারেন, যারা নাই তারা গ্রুপে প্রশ্ন করতে পারেন বা সরাসরি আমার নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তো আশা করি এইটুকু প্রিপারেশন নিলে মোটামুটি ফার্মাকোলজির মোর দেন 80% আমরা কাভার করতে পারবো। এই আর কি। তো খুব বেশি যে পড়ার দরকার আছে তা না, সিলেক্টিভ জিনিসগুলো বেশি পড়বেন, কিছু জিনিস আসবে বাইরের থেকে, ওটা জেনেই পরীক্ষার হলে যেতে হবে। হ্যাঁ, এটা সারা দিবেই বাইরের দিকে থেকে কিছু প্রশ্ন আসবে, তবে যে প্রশ্নগুলো
আমরা যে অধ্যায়গুলো বা যে বিষয়গুলো বলে দিচ্ছি সেই তার ভেতরে যেগুলো আসবে সেগুলো যাতে মিস না হয়, তার ভিতরে যেগুলো আসবে সেগুলো পারলেই কিন্তু আমরা পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করতে পারবো। এই যে ডিএমআর, তারপরে অ্যান্টি অস্টিওপরোটিক, অ্যান্টি গাউট, অ্যান্টি পার্কিনসন, অ্যান্টি মাসেল রিল্যাক্সেন্ট, এবং জেনারেল ফার্মাকোলজির কিছু অংশ, মাইগ্রেনের ড্রাগস, তারপরে অ্যান্টি ডিপ্রেসেন্ট, স্টেরয়েড, এই বিষয়গুলো থেকেই কিন্তু পরীক্ষায় আসবে, এবং মোর দ্যান 80% কিন্তু এই বিষয়গুলো থেকে। আর কিছু কিছু প্রশ্ন, দৈবাত একটা দুইটা প্রশ্ন এদিক ওদিক থেকে আসবে, সেগুলো নিয়ে মাথা নষ্ট করার কিছু নাই। প্রতিবার দেখা যায় যে এই প্রশ্ন আসছে, অমুক জায়গা থেকে আসছে, এরকম একটা হাহুতাশ কারো কারো ভিতরে দেখা যায়। তো এইগুলো একটা দুইটা প্রশ্ন, কিন্তু বিশ্লেষণ করে আমরা যখন প্রশ্নটা নিয়ে বসি বা সবার কাছ থেকে কালেকশন করি, করে যখন দেখি, তখন দেখি যে না, সিলেবাসের ভিতরে বা আমাদের কমন ভিতরেই কিন্তু মোর দ্যান 95% প্রশ্ন আসে। একটা দুইটা প্রশ্ন কিন্তু এদিক থেকে ওদিক থেকে আসে। তো কাজেই কমন বিষয়গুলো ভালোভাবে পড়েন এবং ভালোভাবে প্রিপারেশন নেন। যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।